সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আমরা প্রথম অধ্যায়ের যে গাণিতিক প্রশ্নগুলো দেওয়া ছিল বা তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া ছিল সেগুলো সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আগের পর্বগুলোতে আমরা টপিকসগুলো ভিত্তিক আলোচনা করেছি, প্রত্যেকটা টপিকস নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একবার দেখানো হলেও আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে আলাদা করে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, কারণ আলাদা করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ বলেই আলাদা করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, প্রথম প্রশ্নটা আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন ছিল একটা সাইকেলের কথা বলা ছিল, যে সাইকেলটা 1 মিটার পার সেকেন্ড বেগে। প্রথম অনুচ্ছেদেই দেখবা যে তোমরা এই বিষয়ে বলা আছে। আমি তোমাদেরকে অনুচ্ছেদটা একবার দেখিয়ে দিই। এই যে এই প্রশ্নটা নিয়ে আমরা সমাধান করতেছি, এই অনুচ্ছেদে আমাদের একটা সাইকেলের বেগ বলা ছিল 1 মিটার পার সেকেন্ড, একটা গাড়ির বেগ বলা ছিল 1 মিটার পার সেকেন্ড এবং একটা পাথরকে ছোড়া হয়েছিল 1 মিটার পার সেকেন্ড বেগে এবং 100 মিটার পার সেকেন্ড বেগে। তো আমরা এখানে সেই প্রশ্নটাই সমাধান করছি। সেই প্রশ্নটা হচ্ছে কি, যে আগের অনুচ্ছেদে সাইকেল 1 মিটার পার সেকেন্ড, গাড়ি 1 মিটার পার সেকেন্ড এবং পাথরের বেগের মান দেওয়া হয়েছিল, ভরের মান দেওয়া হয়নি। তো ভরের মানগুলা কি কি? সাইকেলের ভর বলা হচ্ছে 75 কেজি, গাড়ির ভর হচ্ছে 2000 কেজি এবং পাথরের ভর হচ্ছে 5 গ্রাম। তাহলে চারটি ক্ষেত্রে ভরবেগ কত? তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ভরবেগের পরিমাণ হিসাব করব। প্রথমে আমরা সাইকেলের ভরবেগ হিসাব করব। সাইকেলের ভরবেগকে আমি ধরো P1 বললাম, P1 সমান হবে mv। P সমান mv, ভরবেগ সমান ভর ও বেগের গুণফল। তাহলে সাইকেলের ভর কত? সাইকেলের ভর বলা আছে 75 এবং সাইকেলের বেগ কত বলা আছে? সাইকেলের বেগ বলা ছিল 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ভরবেগের পরিমাণ পাবো 75 কেজি মিটার পার সেকেন্ড। এইটা হলো সাইকেলের ভরবেগ। তারপরে আমরা গাড়ির ভরবেগ হিসেব করব। গাড়ির ভরবেগ P2 সমান আবার সেম সূত্র mv। গাড়ির ভর কত বলা আছে? দেখো, গাড়ির ভর বলা আছে 2000 কেজি এবং গাড়ির বেগও কিন্তু 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা গাড়ির ভর লিখে দিতে পারি 2000 এবং গাড়ির যে বেগ সেটা 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভরবেগটা পেয়ে যাচ্ছি 2000 কেজি মিটার পার সেকেন্ড। তারপরে যে তৃতীয় অংশ, তৃতীয় অংশ হচ্ছে পাথরের ক্ষেত্রে। পাথরকে আবার দুইভাবে নিক্ষেপ করা হয়েছে। একবার হাত দিয়ে নিক্ষেপ করা হয়েছে 1 মিটার পার সেকেন্ড বেগে, আরেকবার গুলতি দিয়ে নিক্ষেপ করা হয়েছে 100 মিটার পার সেকেন্ড বেগে। তো দুইটা ক্ষেত্রে আমরা পাথরের ভরবেগটা হিসাব করব। দেখো, হাত দিয়ে নিক্ষেপে ভরবেগ সেটাকে আমরা mv বললাম। m হচ্ছে পাথরের ভর। পাথরের ভর আমাদের এখানে বলা আছে 5 গ্রাম। 5 গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাব। কেজিতে নিতে হলে কি করতে হয়? 5 গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ডিভাইড করতে হয় অথবা 10⁻³ দ্বারা গুণ করতে হয়। খেয়াল করো, গ্রামকে কেজিতে নেওয়ার প্রসিডিওর দুইটা। একটা হচ্ছে 1000 দ্বারা ডিভাইড করতে হয় অথবা 10⁻³ দ্বারা গুণ করতে হয়। দুইটার মানই যদিও একই, তারপরে তোমাদের জন্য সহজ বুঝার জন্য বললাম যে পাথর গ্রামকে কেজিতে নিতে হয় দুইটা প্রক্রিয়া। একটা হচ্ছে কি করতে হয়? 1000 দ্বারা ডিভাইড করতে হয়। সেকেন্ডটা কি? 10⁻³ দ্বারা গুণ করতে হয়। আর পাথরের যে বেগ বলা ছিল, হাত দিয়ে নিক্ষেপের ক্ষেত্রে পাথরের বেগ বলা ছিল 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে পাবো 5 × 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে পাথরকে হাত দিয়ে নিক্ষেপের ক্ষেত্রে ভরবেগ। এবং আরেকটা ছিল পাথরকে আমরা গুলতি দিয়ে, এই যে গুলতি দিয়ে সে একই পাথর তোমার দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হলো। তাহলে গুলতি দিয়ে নিক্ষেপের ক্ষেত্রে পাথরের ভরবেগ কত সেটা আমরা হিসাব করি। গুলতি দিয়ে নিক্ষেপের ক্ষেত্রে সেম সূত্র, ভরবেগ mv। তাহলে m এর মান কত? m হচ্ছে এই যে আমরা এখান থেকেই বসিয়ে দিতে পারি 5 × 10⁻³, কারণ পাথরের ভর তো চেঞ্জ হয় নাই, শুধু গুলতি দিয়ে নিক্ষেপের কারণে বেগ হয়ে গেছে 100। বেগ 100 হয়ে গেলে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের চারটা কেজের ক্ষেত্রে ভরবেগ নির্ণয় করতে বলছে। প্রথম যে উদাহরণটা দেওয়া ছিল সেখানে আমাদের বলা হয়েছে আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি, পাথরের বেগ এর মান দেওয়া ছিল। আমি বেগের মানগুলা যেহেতু এই প্রশ্নে উল্লেখ করা ছিল না তাই আমি উপরে লিখে রেখেছি। সাইকেলের ক্ষেত্রে বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, গাড়ির ক্ষেত্রে বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, পাথরের ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড এবং 100 মিটার পার সেকেন্ড। তিনটারই ভর আমাদের কাছে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভরবেগ বের করতে বলা হয়েছে। সাইকেলের ভরবেগ m হচ্ছে 75, v হচ্ছে 1। তারপরে গাড়ির ভরবেগ m হচ্ছে 2000, বেগ হচ্ছে 1। হাত দিয়ে নিক্ষেপের ক্ষেত্রে ভরবেগ m হচ্ছে 5 × 10⁻³, বেগ হচ্ছে 1। এখান থেকে আমরা ভরবেগটা পেয়ে যাচ্ছি এবং গুলতি দিয়ে নিক্ষেপের ক্ষেত্রে ভরবেগটা আমরা পেয়ে গেছি। তাহলে চারটা ক্ষেত্রে আমাদের ভরবেগ ক্যালকুলেশন করা শেষ।
আমি একটা পেজে রেখে দিয়েছি, কারো যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপর দেখি দ্বিতীয় প্রশ্নটা ছিল আগের উদাহরণে প্রতিটি বস্তুকে 1 মিনিটে থামিয়ে দিলে প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত হবে। ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ ডিভাইডেড সময়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড টাইম। দেখো ভরবেগের পরিবর্তনের হার শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড টাইম, কিন্তু আমরা এখানে যেহেতু ভরবেগের পরিবর্তনের হার ব্যবহার করতেছি সুতরাং আমরা পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করি। যেহেতু এখানে থামিয়ে দেওয়ার কথা হয়েছে তাহলে শেষ ভরবেগ হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে 0 থেকে যদি কোনো কিছু মাইনাস করি রেজাল্টটা অবশ্যই হচ্ছে আমাদের কি হবে, নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই পজিটিভ ভ্যালুর জন্য আমরা কি করব, আমরা প্রথমে আদি ভরবেগকে রাখবো, শেষে শেষ ভরবেগকে রাখবো, অর্থাৎ mu মাইনাস হচ্ছে mv ডিভাইডেড টি। এটাতে কোনো অসুবিধা হবে না, মানে আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ ডিভাইডেড টি, ভরবেগের পরিবর্তন ডিভাইডেড টাইম, সেটাই তো ভরবেগের পরিবর্তনের হার। তো আদি থেকে শেষটা বিয়োগ দিলেও যেটা আমি ভরবেগের পরিবর্তন পাচ্ছি, শেষ থেকে আদিটা বাদ দিলেও আমি ভরবেগের পরিবর্তন পাচ্ছি। যদি মাইনাস হয় তার মানে হচ্ছে হ্রাস পেয়েছিল, প্লাস হলে বৃদ্ধি পেয়েছিল, এইরকম কিছু, এর বাহিরে আর কোনো কিছু বুঝায় না। সুতরাং আমরা চাইলেই লিখতে পারি যে আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ ডিভাইডেড হচ্ছে টাইম। তো এখন প্রথম ক্ষেত্রে খেয়াল করি, প্রথম ক্ষেত্রে আমাদের আদি ভরবেগ কত ছিল তোমাদের কি মনে আছে? প্রথম ক্ষেত্রে আদি ভরবেগ ছিল 75 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা mu এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে 75 মাইনাস, যেহেতু থামিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে শেষ ভরবেগ হবে 0, আর টাইমের কথা বলা হয়েছে 1 মিনিট। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 1.25। এককটা আমি পরে বলছি, এককটা কি হবে সেটা পরের অংশের ক্ষেত্রে আমরা বলে দিব। তারপরে আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে মানে হচ্ছে গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ভরবেগ কি দেওয়া ছিল মনে আছে? দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ ছিল আদি ভরবেগ 2000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই শেষ ভরবেগ হচ্ছে 2000, শুরু আদি ছিল 2000, শেষে 0, টাইম কিন্তু 60 সেকেন্ডই রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 33.33। তারপরে আসো তৃতীয় ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্রে আমাদের ভরবেগ দেওয়া ছিল 5 × 10⁻³ আর শেষ ভরবেগ অবশ্যই 0, থামিয়ে দেওয়া হয়েছিল বলে, ডিভাইডেড টাইম হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 60 সেকেন্ড। এক্ষেত্রে আমরা পাচ্ছি 8.33 × 10⁻5। এবং চতুর্থ ক্ষেত্রে শেষ ভরবেগ কত ছিল চতুর্থ ক্ষেত্রে? 0.5 বিয়োগ 0 ডিভাইডেড 60। তাহলে আমরা এখানে পাবো 8.33 × 10⁻5। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ 4টা ক্ষেত্রে আমাদের ভরবেগের পরিবর্তনের হার বের করতে বলা হয়েছে। এটাই হচ্ছে আমাদের 4টা ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের রেজাল্ট। এবার আসো প্রতি ক্ষেত্রে একক কি হবে। এককের জন্য দেখো উপরে কি ছিল, উপরে ছিল ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের পরিবর্তন মানেও তো একটা ভরবেগ, আর ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর নিচে কি? সময়। নিচে সময় হলে এস। এই এসটা যদি উপরে চলে যায় তাহলে এককটা দাঁড়াচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে হবে 1.25 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে অন্য একটা নাম দেওয়া যায়, সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও ইউনিটটা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ফাইনালি এই জায়গাতেও কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেছি, এককটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আমরা যদি তৃতীয় যে ম্যাথটা ছিল সেই ম্যাথটার ক্ষেত্রে একটু খেয়াল করি। তৃতীয় ম্যাথটা হচ্ছে আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটা ক্ষেত্রে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এখন আমরা যখন নিউটন স্যারের তৃতীয় সূত্র পড়েছিলাম, তৃতীয় সূত্রে পড়েছিলাম ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ F সমান ma ছিল, বা ভরবেগের, আচ্ছা আমি এইভাবে লিখি যে বল সমান হচ্ছে, বা বল সমানুপাতিক হলো ভরবেগের পরিবর্তনের হার। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে চাই তাহলে আমাদের কি করতে হয়? একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তোমাদের মনে থাকার কথা এই ক্ষেত্রে আমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে নিয়ে এসেছিলাম, আর কে এর মান ছিল 1। তাহলে আমি যদি কে এর মান 1ও বসাই তাহলে বল সমান আমাদের কি দাঁড়াচ্ছে? ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ আমরা আগের অঙ্কে যে ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি সেটাই আমাদের এই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য অ্যান্সার। এই যে আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, আগের অঙ্কে আমরা যে ভরবেগের পরিবর্তন পেয়েছিলাম, ভরবেগের পরিবর্তনের হার পেয়েছিলাম, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রথম ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে দেখো। প্রথম ক্ষেত্রে বলের পরিমাণ 1 সমান কত হবে? 1 সমান ছিল হচ্ছে 1.25।
এবং এক্ষেত্রে এককটা হবে কি নিউটন। দেখো আমি যে একটু আগেই বলেছি যে এই এককটার অন্য একটা নাম আছে, এই এককটার অন্য একটা নাম হলো কেজি, মিটার পার সেকেন্ডকে লেখা যায় নিউটন, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1.25 নিউটন। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ প্রযুক্ত বল হচ্ছে 33.33 নিউটন, দ্বিতীয় ক্ষেত্রে হবে 33.33 নিউটন, তৃতীয় ক্ষেত্রে হবে 8.33 × 10⁻5 নিউটন, এবং চতুর্থ ক্ষেত্রে এই জায়গাটাতে একটু এরর, এটা হচ্ছে 10⁻3 হবে, অর্থাৎ 8.33 × 10⁻3। তাহলে চতুর্থ ক্ষেত্রে আমাদের বলের মান F সমান হচ্ছে 8.33 × 10⁻3 নিউটন। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল আগের অনুচ্ছেদে উদাহরণে প্রতিটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, আমরা জানি বল সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আগের অনুচ্ছেদে আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করেছি, সেটা সমানই আমরা বল বলতে পারি। এটাই হচ্ছে আমাদের তৃতীয় যে উদাহরণটা ছিল সেটার অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 4 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি। 4 নম্বর উদাহরণ যেটা দেওয়া ছিল, একটি চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে, অর্থাৎ চেয়ারটা সর্বোচ্চ ম্যাক্সিমাম 525 নিউটন প্রতিক্রিয়া দিতে পারে। তোমার ভর হলো 50 কেজি, তোমার বন্ধুর ভর হলো 55 কেজি। তোমরা কি এই চেয়ারের উপর উঠে দাঁড়াতে পারবে কিনা? তো প্রথমে আমরা দুজনের ওজন বের করি, অর্থাৎ তোমার আর তোমার বন্ধুর ওজন বের করি। তোমার ওজন W1 সমান হচ্ছে mg, m হচ্ছে ভর, তোমার ভর কত 50, আর g হচ্ছে 9.8। তাহলে তোমার ওজন W1 সমান হচ্ছে 490 নিউটন। অন্যদিকে তোমার বন্ধুর ক্ষেত্রে ওজন হিসেব করি, সেটাও W সমান হচ্ছে mg। আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিই। তোমার বন্ধুর ভর কত বলা আছে 55, আর g হচ্ছে 9.8। তাহলে তোমার বন্ধুর ওজন পাওয়া যাচ্ছে 539 নিউটন। খেয়াল করো একটা জিনিস, তুমি যদি চেয়ারের উপর উঠে দাঁড়াও তাহলে তুমি চেয়ারের উপর 490 নিউটন বল প্রয়োগ করবা। তোমার বন্ধু যদি চেয়ারের উপর দাঁড়ায় তাহলে তোমার বন্ধু 539 নিউটন বল প্রয়োগ করবে। এখন চেয়ারটার ক্ষেত্রে 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে, অর্থাৎ চেয়ার উপর উঠে দাঁড়ালে চেয়ার ম্যাক্সিমাম যে প্রতিক্রিয়া বল বা বিপরীতমুখী বলটা দিতে পারে সেটা কত 525 নিউটন। তাহলে তুমি 490 নিউটন বল প্রয়োগ করবা, চেয়ারের সামর্থ্য আছে 525, সুতরাং সে 490 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারবে। কিন্তু তোমার বন্ধু ক্রিয়া বল দিবে বা তোমার বন্ধু বল প্রয়োগ করবে 539, চেয়ার দিতে পারে ম্যাক্সিমাম 525। তার মানে তোমার বন্ধু যতটুকু বল প্রয়োগ করবে চেয়ার ঠিক ততটুকু পরিমাণে প্রতিক্রিয়া বল দিতে পারবে না। আর যেহেতু চেয়ার ঠিক ততটুকু পরিমাণে প্রতিক্রিয়া বল দিতে পারবে না, তাহলে অবশ্যই চেয়ারটা ভেঙে পড়ে যাবে। তাহলে আমাকে যে প্রশ্ন করা হয়েছে, তোমার কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে বা তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে? তুমি যদিও এই চেয়ারের উপর দাঁড়াইতে পারো, কিন্তু তোমার বন্ধু এই চেয়ারের উপর উঠে দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার চলো 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? এখানে পৃথিবী হবে বানানটা। আর পৃথিবীর ভর বলা আছে 6 × 10⁻24 কেজি, আর ব্যাসার্ধ বলা আছে 6.4 × 10⁶ মিটার। তো এখন আমরা জানি মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, সেটা F সমান হচ্ছে g × m1 m2 ডিভাইডেড হচ্ছে d²। জাস্ট আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দিব। g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবকের মান কত 6.67 × 10⁻11। m1 ধরো পৃথিবীর ভর আমার কাছে বলা আছে 6 × 10⁻24 কেজি, 6 × 10⁻24 কেজি। m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, সেটা হলো 1 কেজি। আর এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান, কারণ পৃথিবীর পৃষ্ঠে রাখা হয়েছে। এই যে ধরো এইটা হচ্ছে যে পৃথিবী, তো পৃষ্ঠে রাখা মানে হচ্ছে এই জায়গাটাতে রাখা, আর এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধের সমান। নিউটনের যে সূত্রটা ছিল মহাকর্ষীয় সূত্রটা বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বড় বস্তু হলে আমাদেরকে কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করতে হয়, কারণ সমস্ত ভর বা শক্তি সেটা কেন্দ্রে পুঞ্জীবিত আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা ব্যাসার্ধের সমান, আর ব্যাসার্ধ কত 6.4 × 10⁶। আর যেহেতু স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার করে দিব, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে 9.8 নিউটন। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এরপরের উদাহরণটা খেয়াল করি। তুমি দোকান থেকে 102 মিলিলিটার পানি কিনেছো। 102 মিলিলিটার মানে হচ্ছে 102 গ্রাম।
মিলিলিটারকে গ্রাম লেখা যায়। পানির বোতল কিনেছো, পানির টুকুর ওজন কত? আমরা একটু আগেও দেখে এসেছিলাম ওজন W ইকুয়ালস টু কি mg। এম এর পরিমাণ আমার এখানে কত 102। গ্রামকে কেজিতে নিতে হলে কি করতে হয় বলেছি 1000 দ্বারা ভাগ করতে হয় বা 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে এই যে এম এর পরিবর্তে 102 ইন্টু 10⁻³ আর জি এর মান কত 9.8। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.996 নিউটন। তাহলে আমি আরেকবার একটু বলছি, আমাকে বললো একটা পানির বোতল যার ভরের কথা বলা হচ্ছে সেটা হলো 102 মিলিলিটার। 102 মিলিলিটার মানে হচ্ছে 102 গ্রাম। গ্রামকে যদি কেজিতে নিতে হয় তাহলে কি করতে হয় 10⁻³ দ্বারা গুণ করতে হয় বা 1000 দ্বারা ভাগ করতে হয়। এখন ওজন বের করতে বলেছে, আমরা জানি W ইকুয়ালস টু mg। এম এর পরিবর্তে 102 ইন্টু 10⁻³, জি এর মান 9.8 বসিয়ে দিলাম, আমরা পানির বোতলের ওজন পেয়ে গেছি। এরপরের উদাহরণ হচ্ছে ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে 0.5 বর্গমিটার আর দুই পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে 0.03 বর্গমিটার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, অর্থাৎ দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে তুমি চিত হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে সেটা তোমাকে হিসাব করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা শুয়ে থাকার ক্ষেত্রে হিসাব করব। শুয়ে থাকলে আর চাপ P সমান হচ্ছে F ডিভাইডেড A, মানে বল ডিভাইডেড ক্ষেত্রফল। বলের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে mg ডিভাইডেড A। এখন দেখো P সমান m এর পরিমাণ কত, m হচ্ছে ভর, সেটা কত 50 আর g এর পরিমাণ হলো 9.8, ক্ষেত্রফল A, ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে কত 0.5। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যে চাপের পরিমাণ পাচ্ছি P সমান সেটা হলো 980 প্যাসকেল। এইটা হচ্ছে তুমি যদি চিত হয়ে শুয়ে থাকো তাহলে কত চাপ প্রয়োগ করবে মেঝেতে। এরপর তুমি দাঁড়িয়ে থাকলে চাপের পরিমাণ হিসাব করব। P সমান F ডিভাইডেড A। F হচ্ছে আবারও বলের পরিমাণ, যার পরিবর্তে আমরা লিখতে পারি mg ডিভাইডেড A। m হচ্ছে ভর, ভরের পরিমাণ কত 50, g হচ্ছে 9.8 আর a হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 0.5 বর্গমিটার। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশন, দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফলের পরিমাণ কত, দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফল হচ্ছে 0.03 বর্গমিটার, এটা হচ্ছে দুই পায়ের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে a এর মান 0.03 বর্গমিটার হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি 16333.33 প্যাসকেল। তাহলে আমাদেরকে দুইটা পজিশনের কথা বলেছিল, একটা হচ্ছে শুয়ে থাকলে চাপের পরিমাণ কত আর একটা হচ্ছে দাঁড়িয়ে থাকলে চাপের পরিমাণ কত। শুয়ে থাকলে আমরা চাপের পরিমাণ পেয়েছি 980 প্যাসকেল। সূত্র কি P সমান F ডিভাইডেড A। F এর পরিবর্তে mg লেখা যায়, m হচ্ছে ভর যেটা 50, g 9.8, a হচ্ছে ক্ষেত্রফল যেটা 0.5 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 980 প্যাসকেল। দাঁড়িয়ে থাকলে F যেটা আছে সেটা থাকবে, কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে 0.03। তাহলে ক্ষেত্রফল যদি 0.03 বসায় তাহলে আমরা পাচ্ছি 16333.33 প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার ঘনমিটার, পানির ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার এবং পারদের ঘনত্ব হচ্ছে 13600 কেজি পার ঘনমিটার। এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করতে হবে। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে P সমান H রো G। এখন তিনটা ক্ষেত্রে, প্রথমে কেরোসিনের ক্ষেত্রে দেখো গভীরতা কত 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে কত 0.5 মিটার। সেন্টিমিটারকে মিটারে নিতে হয় কি করে 100 দ্বারা ভাগ করে। এই 50 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি হচ্ছে 0.5 মিটার। তারপরে রো হচ্ছে ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব কত 800 আর জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা কেরোসিনের ক্ষেত্রে 50 সেন্টিমিটার গভীরতায় চাপের পরিমাণ পেয়ে যাব, সেটা কত 3920 প্যাসকেল। তারপরে আসো পানির ক্ষেত্রে, P2 ধরলাম। পানির ক্ষেত্রে গভীরতা তো সেমই থাকবে 0.5, শুধুমাত্র ঘনত্বটা চেঞ্জ হয়ে 1000 হয়ে যাবে আর G হচ্ছে 9.8। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 4900 প্যাসকেল। আর সর্বশেষ হচ্ছে পারদের ক্ষেত্রে, দেখো গভীরতা 0.5 ঠিকই আছে, শুধু ঘনত্বটা চেঞ্জ হবে, ঘনত্ব এখন হবে 13600, G 9.8। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি 66640 প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের তিনটা তরলের ক্ষেত্রে 50 সেন্টিমিটার গভীরতায় চাপের পরিমাণ। আর শুধু মনে রাখবা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র P সমান H রো G। H হচ্ছে গভীরতা বিভিন্ন বিন্দুতে বসিয়ে দিয়েছি, ঘনত্ব এক একটা তরলের ক্ষেত্রে এক একটা, G এর মান প্রত্যেকের ক্ষেত্রে সেম বসিয়ে দিলে আমরা তিনটা তরলের ক্ষেত্রে 50 সেন্টিমিটার গভীরতায় চাপের পরিমাণ পেয়ে যাব। আমাদের 9 নম্বর প্রশ্নে বলেছে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। কত শতাংশ ডুবে থাকবে এই কথাটা একটা সহজ মানে হচ্ছে কাঠটা কিন্তু সম্পূর্ণ ডুবে যাচ্ছে না,
কিছু অংশ ডুবে আছে, বাকিটুকু ভেসে আছে। এখানে কাঠের ঘনত্ব বলা আছে এবং পানির ঘনত্ব বলা আছে। তো যদি কিছু শতাংশ ডুবে থেকে ভেসে থাকে, অর্থাৎ সম্পূর্ণ কাঠ ডুবে না যায়, তাহলে আমরা লিখতে পারি যে কাঠের ওজন সমান অপসারিত পানির ওজন। তো কাঠের ওজন লেখা যায় হচ্ছে mg, আর অপসারিত পানির ওজন সেটা হচ্ছে mwg। তো এম এর পরিবর্তে লেখা যায় হচ্ছে রো ভিজি, পানির ক্ষেত্রে হবে রো ডব্লিউ, ভিডব্লিউ এবং হচ্ছে জি। উভয় পাশ থেকে আমরা জি জি কেটে দিতে পারি। উভয় পাশ থেকে যদি জি জি কেটে দিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে রো বি আর হচ্ছে রো ডব্লিউ। তাহলে এখন দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে রো ডিভাইডেড রো ডব্লিউ সমান হচ্ছে, এই যে রো ডব্লিউটাকে নিচে নিয়ে আসছি, আর এই দিকে কি থাকবে, এই দিকে থাকবে হচ্ছে আমার ভি ডব্লিউ ডিভাইডেড ভি। খেয়াল করে এখানে কি করেছি, যে জি আর জি কাটাকাটি চলে গেছে, রো ডব্লিউকে এখানে নিচে নিয়ে আসছি, তাহলে কি থাকতেছে রো ডিভাইডেড রো ডব্লিউ, আর এখানে ভি ডব্লিউ তার জায়গায় থেকে গেছে, ভিটা নিচে চলে আসছে, তাহলে কি দাঁড়ালো রো বাই রো ডব্লিউ সমান হচ্ছে ভি ডব্লিউ বাই ভি। এই যে ভি ডব্লিউ বাই ভি, এটার মানে হচ্ছে ডুবন্ত অংশের পরিমাণ, কারণ টোটাল আয়তন হচ্ছে এতটুকু, তার মধ্যে অপসারিত পানির আয়তন হচ্ছে এতটুকু, এইটাই হচ্ছে যে কি ডুবন্ত অংশের পরিমাণ। এই যে টোটাল আয়তন থেকে এতটুকু পানি অপসারিত করে বস্তু ভেসে আছে, সুতরাং এইটুকু হচ্ছে ডুবন্ত অংশের পরিমাণ। তাহলে আমরা ডুবন্ত অংশের পরিমাণ লিখতে পারি সমান হচ্ছে বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব মানে কাঠের ঘনত্ব, কাঠের ঘনত্ব 0.5 × 10⁻³ অন্যদিকে পানির ঘনত্ব, পানির ঘনত্ব হচ্ছে 10⁻³। আর কাটাকাটি করলে এখানে কি থাকতেছে 0.5, আর শতাংশে প্রকাশ বলে 100 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 50%। অর্থাৎ এই বস্তুটার ক্ষেত্রে হচ্ছে 50% ডুবন্ত অংশ, 50% ডুবন্ত অবস্থায় থাকবে। এই যে আমাকে বললো এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে, 50% হচ্ছে ডুবে থাকবে। এই ক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা ট্রিক বলে দিতে পারি। আচ্ছা, ডুবন্ত অংশের পরিমাণ যদি 50% হয়, ভেসে থাকা অংশের পরিমাণ কত হবে 50%। তাহলে এই ক্ষেত্রে তোমাকে একটা ট্রিক্স বলে দিতে পারি যে ডুবন্ত অংশের পরিমাণ সমান, তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা, ডুবন্ত অংশের পরিমাণ সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা বস্তুর ঘনত্ব ডিভাইডেড তরলের ঘনত্ব। এই সূত্র দিয়ে তুমি সরাসরি ডুবন্ত অংশের পরিমাণ বের করতে পারো। 100 দ্বারা গুণ করে দিলে 100% হয়ে যাবে, আর যদি 100% থেকে ডুবন্ত অংশের পরিমাণ বাদ দিয়ে দাও, তাহলে ভেসে থাকা অংশের পরিমাণ পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে যে আমাদের এই প্রশ্নের সমাধান, অর্থাৎ এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এইভাবে দেখাইতে পারি। আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি, তার সাথে একটা গ্রাফ আছে, সুতরাং আমি ওই গ্রাফ সহ গতিশক্তি বিভব শক্তির ম্যাথটা একটা পর্বে তোমাদের জন্য আলোচনা করে দেখিয়ে দিব। আশা করি এই ম্যাথমেটিক্যাল সমাধান তোমাদের কাজে আসবে। যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিবে। দেখা হবে আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।